স্কুলের ক্লাস শেষ হওয়ার ঘন্টা বেজেছে বেশ খানিকক্ষণ আগে। ছুটির পর সব ছেলেরাই নিজেদের বাড়ির দিকে পা বাড়িয়েছে। আজ হাফবেলা হওয়ায় সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। টিচার্স রুমে একাই হাতের দু একটা কাজ নিয়ে এখনো বসে আছে অমূল্য। অমূল্য এই মাঝপাড়া হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। বেতন খুব বেশি না হলেও শিক্ষকতা করার নেশা তাকে এখনো আটকে রেখেছে এখানে বহুকাল। এক মনে হাতের খোলা একটা বইয়ের দিকে তাকিয়ে বসেছিল অমূল্য। অন্যান্য শিক্ষকরাও ছুটির আমেজ গায়ে মেখে অনেকক্ষণ আগেই চলে গেছেন। এমন সময় স্কুলের অফিস স্টাফ এসে অমূল্যর সামনে একটা চিঠি রাখল। এটা কি গো রতনদা? পিয়ন এসে দিল, বলল আপনার চিঠি। অমূল্য অবাক হয়ে চিঠিটা হাতে নিয়ে খুলে দেখল তাতে ঝরঝরে বাংলা ভাষায় লেখা। বাবা অমূল্য, জানি না আমাকে তোমার কতটা মনে আছে। আমি তোমার বেনু কাকা। তোমাদের ছেলেবেলাতে যখন সবাই একত্রে আটঘরার পৈতৃক বাড়িতে বসবাস করতে, তখনই আমি বাড়ি ছেড়ে গৃহত্যাগী হই। এতদূর পড়ে অমূল্যর মনে পড়ল বটে বেনু কাকার কথাটা। খুব ছোটবেলাতেই তিনি তন্ত্রচর্চা করার জন্য গৃহত্যাগী হয়ে কাশিতে চলে যান। আমি প্রায় সপ্তাহ খানেক আগে এসেছি এই আটঘরার বাড়িতে। প্রহ্লাদকে পেলাম এখানে এসে শুধুমাত্র। শুনলাম তোমরা সবাই এখন বিদেশ বিভূঁইতে চাকরি বাকরি করছো। খুব খুশি হলাম। বাবা, আমার শরীরের অবস্থা খুবই শোচনীয়। এই শেষ সময়ে একবার যদি দয়া করে আসতে পারো, তবে এই অভাগা কাকার সঙ্গে তোমাদের শেষ দেখাটা হয়। আরও নানান কথা লেখা ছিল চিঠিটায়। অমূল্য পড়ে মনে একটা কথাই ভাবল, এতদিন পর বেনু কাকা কোথা থেকে আটঘরার রাজবাড়িতে এসে হাজির হলো কে জানে। কিন্তু মরণাপন্ন বলছে, একবার গিয়ে দেখে এলে হয়। বহুকাল দেশের বাড়ি যাওয়াই হয় না। শিয়ালদা থেকে যখন ট্রেনে উঠেছিল অমূল্য, তখন প্রায় বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে। সে মনে মনে ভাবল, আটঘরা পৌঁছতে পৌঁছতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, বা হয়তো একটু রাতও হবে। ট্রেনটাও চলছে ধীমে তালে। আটঘরা স্টেশন থেকে যখন বেরোলো অমূল্য, তখন আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তার আত্মীয় বা জ্ঞাতি গোষ্ঠীর কাউকে সে খবর দিতে পারেনি, আর কারোর সাথে তেমন কথাবার্তাও হয় না। তাই একাই যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল সে। গ্রামের মধ্যে দিয়ে চলতে চলতে নানান কথা ভাবছিল সে। চেনা পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেলে বেশ হয়। অবশ্য ছেলেবেলায় গ্রাম ছেড়েছিল সে, এখন তাকে হয়তো কেউ চিনতেও পারবে না। আপনি অমূল্য না? অমূল্য দাঁড়িয়ে পিছন ফিরে দেখল দু তিনজন দাঁড়িয়ে আছে গ্রামের মাঝের বটতলায়। তাদের মুখগুলো একটু হলেও চেনা মনে হলো তার। হ্যাঁ, কিন্তু আপনাদের তো চিনলাম না। আরে, আমি নরিস। আমরা একসাথে কত খেলেছি আমতলায়। কতদিন পর গ্রামে এলি? আরে নরেশ, আরে ভাই, কতকাল পরে দেখা বলতো। আসলে সেই ছেলেবেলায় এই গ্রাম ছাড়ার পর ফোনে ফোনেই প্রহ্লাদদার সাথে পরিবারের সবার যোগাযোগ। আমার পরিবারের থেকে আমি হয়তো প্রথম এলাম এতদিন পর।
নরেশ ও বাকি দুজনের সাথে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করলো অমূল্য। তারপর তাদের বাড়ি অর্থাৎ আটঘরার রাজবাড়িতে কেউ এসেছে কিনা তা জানতে চাইল। তোদের বাড়ি? কই, সেরকম তো কিছু শুনলাম না। তবে হ্যাঁ, একজন বুড়ো সাধক আর তার চেলা এসেছিল কয়েকদিন আগে। আরে তোদের কেয়ারটেকার ওই বুড়ো প্রহ্লাদ, তার সাথেও তো কথাবার্তা বলছিল। সব কথা শুনে অমূল্য বুঝল এভাবে কিছু জানা যাবে না। সমস্ত ব্যাপারটা জানতে হলে তাকে রাজবাড়ি পৌঁছতে হবে আগে। প্রায় 12 বছর পর রাজবাড়িতে এসে দাঁড়ালো অমূল্য। বাড়িটার চারিদিকে জন্মেছে আগাছা। পরিষ্কার করা হলেও বোঝা যাচ্ছে যত্নের অভাব খুবই প্রচ্ছন্ন। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একজন মাঝবয়সী লোক এগিয়ে এলো, হাতে কেরোসিন লণ্ঠন। লোকটা অমূল্য রচেনা। কে মশাই আপনি? কাকে খুঁজছেন? আপনি কে সেটা আগে বলুন। আমি অমূল্য, এ বাড়িরই ছেলে। প্রহ্লাদদা কোথায়? অমূল্য? ও, আপনি বাবাজির বড় ভাইপো। আসুন কর্তা, দেখেছো আমার কীর্তি? আসলে আমরা ছোট লোক তো চিনতে পারিনি। প্রহ্লাদদা কোথায়? আগে এনার তো শরীর খারাপ, নপাড়ায় তার ছেলের বাড়ি গেছেন দুদিনের জন্য। কর্তা, ভেতরে আসেন, বাবাজি আপনার পথ চেয়েই আছেন। অমূল্যর লোকটার কথায় সন্দেহ হলেও তার পেছন পেছন এগিয়ে চলল। মনের মধ্যে ফিরে ফিরে আসছে তার ছেলেবেলার সমস্ত কথা। বাড়ির মাঝের বিশাল উঠোনটা পেরোতে পেরোতে মনটা হু হু করে উঠল তার। উঠোনের কোণের একটা ঘরে এসে ঢুকলো অমূল্য এবং সেই লোকটি। ঢুকে দেখলো খাটের ওপর অশীতিকর রুগ্ন চেহারার একজন লোক শুয়ে আছে, বুকের ওপর অব্দি একটা চাদর টানা। লোকটার মুখের সাথে সামান্য হলেও তার বেনু কাকার মুখের মিল আছে। অমূল্য, বাবা তুমি এসেছো? আমি তো ভাবলাম চিঠিটা ঠিক জায়গা অবধি পৌঁছলো কিনা। বেনু কাকা, আপনি মানে এতদিন পর কোথায় ছিলেন এত বছর? অনেক গল্প, সব বলবো তোমায়। আজ বড়ই ক্লান্ত। এখানে এসেছি যেদিন, সেদিন থেকেই এই অবস্থা। কাল সব বলবো তোমায়। এখন যাও, বিশ্রাম নাও। তোমাকে চোখের দেখা দেখলাম, এবার আমার কাজ সম্পূর্ণ হবে আশা করি। কাজ? কি কাজ বেনু কাকা? বাবাজি আজ বড়ই ক্লান্ত। কর্তা, কাল কথা বলবেন তার সাথে। চলেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, চলেন। অমূল্য কোনো কথা না বলে লোকটার সাথে ঘরটা ছেড়ে বেরিয়ে পড়ল। মনটা কেমন খচখচ করতে লাগলো তার। কি কাজের কথা বলল বেনু কাকা? আর সত্যি এটা তার বেনু কাকাই তো? প্রহ্লাদি বা হঠাৎ কোথায় গেল? রাতে সামান্য খাওয়া দাওয়ার পর অমূল্য উপরের একটা ঘরে শুয়ে পড়ল। সমস্ত বাড়িটাতে কেমন যেন দম বন্ধ করা একটা আবহাওয়া।
খাটে শুয়ে নানান কথা ভাবছিল অমূল্য। বেনু কাকার কথা মনে পড়ছিল। তিনি নাকি তন্ত্র সাধক হয়েছিলেন খুব বড়। তবে তার এই অবস্থা কেমন করে হলো সেটাই মনে হতে লাগলো তার বারবার। এসব কথা ভাবতে ভাবতেই চোখে ঘুম নেমে এলো তার। প্রায় অনেক রাতে কেমন অস্বস্তি হওয়ায় চোখ খুলল অমূল্য। মনে হলো বুকের ওপর যেন প্রচন্ড ভারী কোনো জিনিস চেপে বসেছে। একটু চোখ সয়ে যেতেই দেখলো তার মুখের ওপর ঝুঁকে রয়েছে বেনু কাকার মুখ, কিন্তু তার চোখ দুটো যেন জ্বলছে সাদা আলোর বলের মতো। দু হাতে সে চেপে ধরেছে অমূল্যর গলা। দম বন্ধ হয়ে আসছে অমূল্যর। এমন সময় আর চোখে সে দেখলো সেই চাকরটি দাঁড়িয়ে আছে ঘরের কোণে, দু হাত বুকের কাছে জড়ো করে বিড় বিড় করে পড়ে চলেছে কোনো দুর্বোধ্য মন্ত্র। কে কে তোমরা? আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে বাবাজি পুনর্জীবন কি করে লাভ করবেন? বাবাজির যে নিজের রক্তের স্বাদ ছাড়া আর কিছু মুখে রোচে না। অমূল্য বিস্ফারিত চোখে দেখল বৃদ্ধটা হাঁ করেছে। তার মুখের মধ্যে সারি সারি খাঁচ কাটা দাঁতের ঝলক দিয়ে উঠল। কাকা, আমি অমূল্য, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। পিশাচটা হঠাৎ থমকে গেল যেন। তার চোখের জ্যোতিও যেন কমে এলো। ধীরে ধীরে ঘাড় ফেরালো সে তার চেলাটির দিকে। তারপর হঠাৎ জন্তুর মতো দুত্তার করে লাফ দিয়ে গিয়ে পড়ল তার উপর। তার ঘাড়ে বসিয়ে দিল এক মরণ কামড়। এক আর্ত চিৎকার বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কয়েক মুহূর্ত ছটফট করে থেমে গেল তার শরীর। অমূল্য তখন নেমে এসেছে খাট থেকে। সমস্ত ঘটনার বিস্ময়তায় সে একেবারে হতবাক। কাকা, আপনি? বৃদ্ধের মূর্তিটি ঘুরে দাঁড়ালো তার দিকে। আমায় ক্ষমা করে দাও বাবা। আমি আপনার এই অবস্থা হলো কি করে? কাশিতে সাধনা করার সময় আমি কালতন্ত্র চর্চাকারীদের পাল্লায় পড়ি। এই হতভাগাটিও তাদের মধ্যে একজন ছিল। আমায় তন্ত্র বলে এই ভয়ঙ্কর পিশাচে পরিণত করেছিল সবাই মিলে। এতদিন আমার ওপর নানান তন্ত্রক্রিয়া করলেও বয়সজনিত কারণে আমার আয়ু শেষ হয়ে আসছিল। আর পিশাচের মূল খাদ্য হলো তার আপনজনেরই প্রাণ শক্তি। তাই খাদ্যার নেশা নেই আমি আবার এই আটখড়ায় এসে হাজির হয়েছিলাম। ওই চিঠিটি কি এই লোকটি লিখেছিল? বাবা, আমার আয়ুর দরকার হয়ে পড়েছিল। প্রহ্লাদ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি নিজের মধ্যে ছিলাম না। আমি প্রহ্লাদকে শেষ করে দিয়েছি বাবা। হয়তো তোমাকেও। বৃদ্ধের কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে শোনা গেল বেশ কিছু লোকের গলার আওয়াজ। বৃদ্ধটি সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে গেল যেন খুব ধীরে ধীরে। ঘরের দরজায় দেখা গেল নরেশ
এবং আরও গ্রামের 2-3 জনকে। সবারই চোখে মুখে জিজ্ঞাসা। ঘরের কোণে লোকটির মৃতদেহ দেখে চমকে উঠল সকলে। অমূল্য মনে মনে ঠিক করল বেনু কাকার নামে গয়ায় পিণ্ডি দেবে, আর এই বাড়ি ভেঙে নতুন করে বানিয়ে নিজের পরিবার নিয়ে এখানে এসে আবার বসবাস শুরু করবে সে।